ক্লাস 11 প্রথম সেমিস্টারের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। আজকে সেট নাম্বার 4 নিয়ে দেখো অ্যানালাইজ করব। এর আগে আমি সেট নাম্বার 1, 2 এবং 3 দিয়েছি, অবশ্যই দেখে নিও। দেখো প্রথমত সঠিক উত্তর নির্বাচন করো। 2017-তে এসেছিল এইরকম একটা অঙ্ক। দেখো এই ধরনের সার্থক সংখ্যা কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় দেয়, যেটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ফিগার। এইটা কিন্তু তোমাদের জে এবং নিটের জন্য কিন্তু এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট। দেখো সার্থক সংখ্যা কি, যেখানে প্রত্যেকটা নাম্বারের সমান ভ্যালু আমরা পাচ্ছি, অর্থাৎ যেগুলো নাম্বার আমরা কি পাচ্ছি গুরুত্ব পাবো, সেগুলো হচ্ছে কি সার্থক সংখ্যার মধ্যে বা সিগনিফিক্যান্ট বডির মধ্যে বা সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে পড়বে। চিন্তা করো এখানে 6-এর গুরুত্ব আছে, তাই তো। আবার দেখো 0-রও গুরুত্ব আছে, কারণ এই যে দেখো 0 যেটা আছে সেটা কি 0.00, অর্থাৎ পয়েন্টের পরে, অর্থাৎ 6-এর পরে। দেখো 6-এর পরে দেখো পয়েন্ট আছে, সেই পয়েন্টের পরে, অর্থাৎ এক্ষেত্রে শূন্যটা, দুটো শূন্যর গুরুত্বই আছে, 2-এর গুরুত্ব আছে, 5-এর গুরুত্ব আছে, অর্থাৎ এক্ষেত্রে 5খানা সংখ্যারই গুরুত্ব রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 5খানা সংখ্যাই কিন্তু এক্ষেত্রে ভ্যালুয়েবল। যে কারণে এক্ষেত্রে সার্থক সংখ্যাটা কী হবে, দেখো সি নাম্বার অপশন হবে 5টি। কনসেপ্ট ক্লিয়ার? একদম সিম্পল কনসেপ্ট। প্রত্যেকটা সংখ্যায় যদি তোমার কাছে ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ হয়, সেটা আমরা কি বলবো, সার্থক সংখ্যার মধ্যে ফেলবো। যেহেতু 5খানাই গুরুত্বপূর্ণ সংখ্যা এক্ষেত্রে, তার জন্য সার্থক সংখ্যা হবে কি সি নাম্বার 5। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রশ্ন আছে, দেখো 2 নম্বর বলছে যে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি। এটা কি স্যাম্পল কোশ্চেন পেপারে ছিল, দেখো 2014-তে। প্রথমত চিন্তা করে দেখো উষ্ণতা, এই উষ্ণতা কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়বে না, তাহলে এটা কাটো। তারপর দেখো এই যে ঘাত, যেটা ঘাত বলছি ইম্পালসিভ ফোর্সের মধ্যে, সেটা কিন্তু হবে। তাছাড়া যে বাকি অপশন যেরকম ধরো মহাকর্ষ, এটাও হবে না। ক্ষমতা, এটাও কিন্তু তোমার ভেক্টর রাশির মধ্যে পড়ছে না। তার মানে একমাত্র ঘাতটা কি পড়ছে, সেটা হচ্ছে কি ভেক্টর রাশির মধ্যে পড়ছে। কনসেপ্ট ক্লিয়ার? আর ভেক্টর রাশি কি, যে রাশির মানও আছে, অর্থাৎ মানও থাকবে, তার সঙ্গে সঙ্গে কি থাকবে, যার দিকও থাকবে, সেটাকে আমরা বলবো কীরকম, ভেক্টর রাশি। কনসেপ্ট ক্লিয়ার? চলো দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছে। দেখো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। একটি বস্তুর গতি ত্রিমাত্রিক, এর ত্বরণ কী হবে। দেখো এই ক্ষেত্রে যদি গতি 3D, অর্থাৎ গতিটা যদি 3D হয়, তো ত্রিমাত্রিক হয়, অর্থাৎ তার ভেলোসিটি যদি কি হয়, ভেলোসিটি যদি 3টা অ্যাক্সিস হয়, অর্থাৎ 3টা অ্যাক্সিস বলতে ধরো এটা হচ্ছে কি, এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম হচ্ছে কি, এটা ধরলাম এক্স, আর এটা ধরলাম হচ্ছে জেড, এরকম 3টা অ্যাক্সিস। 3D বলতে 3টা অ্যাক্সিস থাকবে যার। যদি ত্রিমাত্রিক হয় তবে তার ত্বরণ ত্রিমাত্রিক অবশ্যই হবে। দ্বিমাত্রিক, হ্যাঁ দ্বিমাত্রিকও সেটা হবে। একমাত্রিক, হ্যাঁ একমাত্রিক হবে। 3D হলে পরে কী হবে, 3D হলে তার মধ্যে সব কিছুই কিন্তু যাবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে ডি নাম্বার, সব কটি। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো এরপরে দেখো 4 নম্বর একটি প্রশ্ন রয়েছে। দেখো এটা 2019-এ এসেছিলো, এই টাইপ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। একটি গাড়ি 36 কিলোমিটার পার বেগে এক্স কিমি গেল এবং 45 কিলোমিটার পার বেগে পরবর্তী এক্স কিমি গেল। গাড়ির গড় দ্রুতি কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। একেবারে সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো প্রথমত তুমি চিন্তা করো যে এখান থেকে এই পর্যন্ত গাড়িটা গেল, তো সেটা হচ্ছে কি 36-এ গেল। ওকে, এবার দেখো কি বলছে যে আবার দ্বিতীয় ক্ষেত্রে আরও কিছুটা দূরত্ব গেল, সেটা কি বলতো, সেটা হচ্ছে ধরো এটাও ছিল এক্স, এটা 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 কি বলতো, এটা কিমি পার আওয়ার, এই গতিতে যাচ্ছে। আর পরবর্তীতে দেখো বলছে যে এক্ষেত্রে 45 কিলোমিটার গতিবেগ নিয়ে এই একই দূরত্ব বাকি, মানে দুটো কোয়াড্রেন্ট চিন্তা করো। এই যদি টোটাল কোয়াড্রেন্ট হয়, এটা এক্স এবং এটা এক্স, এরকম দুটো কোয়াড্রেন্ট আছে। এই বাকি কোয়াড্রেন্টটাও কি করছে, সে কি বলছে এক্ষেত্রে দেখো 36 আর একটা হলো 45 কিলোমিটার পার আওয়ারে গেল। এই হলো আমাদের কোশ্চেনের টোটাল কনসেপ্ট। এক্ষেত্রে তার গড় ভেলোসিটি কত হবে, অর্থাৎ বলতে পারি গড় স্পিডটা কত হবে। অবশ্যই যেহেতু দ্রুতি বলছে তাহলে স্পিডই বলতে হবে এক্ষেত্রে। একেবারে সিম্পল, কনসেপ্ট ক্লিয়ার, অঙ্কর একদম কনসেপ্ট ক্লিয়ার। এবার চলো অঙ্কটা নামে। দেখো এক্ষেত্রে গড় দ্রুতি কী হবে, দেখো আমরা চিন্তা করবো যে টোটাল ডিস্টেন্স কি, এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, অর্থাৎ এখানে এক্স এখানে এক্স, টোটাল ডিস্টেন্সটা কত, অবশ্যই 2x হবে, তাই কি না। তাহলে আমরা দেখবো টোটাল ডিস্টেন্স দেখবো হচ্ছে 2x। কনসেপ্ট ক্লিয়ার করে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x। এইবার দেখো প্রথম হাফের জন্য সে কি যাচ্ছে, দেখো x/36, এটা হচ্ছে আমরা ধরলাম, কারণ কি চিন্তা করো এক্ষেত্রে এক্সে যাচ্ছে কত, এই যে প্রথম এক্স দেখো 36, এই দেখো এই যে প্রথম দূরত্ব এক্স, এটা কি এই দেখো টোটালটা, অর্থাৎ 36 কিলোমিটার বেগে কি করলো, সে এক্স দূরত্ব গেল। তার জন্য আমরা লিখবো x/36, এবং তার পাশাপাশি কি লিখবো বলতো, আর এক পরের পার্ট যেটা আছে 45 তাহলে 35, এটাও এক্স, অর্থাৎ x বাই লিখবো 45। বাস ইকুয়েশন ফরমেশন হয়ে গেছে। এবার এটা ক্যালকুলেশন করলেই কিন্তু উত্তর আমাদের মিলে যাবে, একদম সিম্পল। এবার দেখো 2x লিখবো, আর নিচে এই দেখো এখানে x এখানে x, অর্থাৎ x কমন নিলে পর আমাদের থাকবে 1/36, আর এখানে থাকবে 1/45। তাহলে উপরের x নিচের x কেটে গেল, তাই তো। এবার বাকিটা আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। একদম সিম্পলভাবে ক্যালকুলেশন করো। দেখো 2 এখানে তুমি চিন্তা করো 45 + 34 করো, এলসিএম অত ক্রিটিক্যাল মান হলো এইভাবে করো 36, আর এদিকে কী করবে বলো তো 45
লিখে দাও, বাকিটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর মারো, দেখবে ক্যালকুলেটর মারলে 40 কিমি পার আওয়ার আসবে বাস। অর্থাৎ এক্ষেত্রে দেখো বি নাম্বার উত্তরটা কিন্তু সঠিক হচ্ছে। তাহলে আমাদের কী বেরোচ্ছে? 40 কিমি পার আওয়ার বেরোচ্ছে। চলো সুন্দর করে সলিউশনটা দেখে নাও কীভাবে করলাম। দেখো সিম্পল একটা সলিউশন, ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 5 নম্বর বলছে যে স্থির অবস্থা থেকে গতিশীল কণার টি সময়ে সরণ এস ইকুয়ালস টু 2t³ - 5t² সেকেন্ড হলে পরে কত সেকেন্ড সময়ে কণাটির বেগ 0 হবে? একদম সিম্পল ম্যাথমেটিক্স। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় করা হয়। আমরা চলো লজিক্যালি করি, একবারে সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো আমাদের কী দেওয়া আছে? দেখো এস ইকুয়ালস টু দেওয়া আছে কি আমাদের, দেখো আছে 2t³ মাইনাস আছে কি 5t²। জাস্ট এখানে ডিফারেন্সিয়েটার অ্যাপ্লিকেট করবো। দেখো dsdt এটা কি বলবো? হচ্ছে কি ভ্যালোসিটি বলতে বেগ। dsdt কি? ভ্যালোসিটি বা বেগ, মনে থাকবে তো? এক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে হলে আমাদেরকে আসবে দেখো 3 দুগুণ 6, অর্থাৎ এই যে 3 এখানে 2, 3 দুগুণ 6t² মাইনাস এখানে দেখো কি আছে? দেখো এখানে 2 এখানে 5, 5 দুগুণ 10t আসলো। এবার বলছে দেখো বেগ 0 অর্থাৎ ভ্যালোসিটি 0 অর্থাৎ ভিটা কি হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি কিরকম, এই যে টোটাল পার্টটা এটা 0 অর্থাৎ 6t² মাইনাস 10t² ইকুয়ালস টু কী হবে? 0 হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই দেখো এই পার্টটা এটা হচ্ছে 0, যেহেতু বিটা দেখো বেগটা বলছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? দেখো 6t = লিখবো হচ্ছে 10, অর্থাৎ t ইকুয়ালস টু লিখবো 10/6 লিখে দাও। তো কাটাকাটি করলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি আসছে? কাটাকাটি যদি আমরা করি তাহলে আমাদের উপর থাকছে কি? দেখো 5 থাকছে আর নিচে থাকছে কত? 3, অর্থাৎ 5/3। এবার চিন্তা করো 5/3 এখানে কোনো অপশনের সাথে মিললো? যেহেতু কোনো সাথে মিশে নেই তাই জন্য আমরা লিখবো ডি নাম্বার উত্তরটি সঠিক। কারণ আমাদের দেখো টি এর মানটা কত বেরোলো? এখানে টি এর মান বেরোলো উপরে 5, নিচে হচ্ছে কি বলতো 3, 5/3। তার জন্য এক্ষেত্রে আমাদের কী হবে বলতো? কোনোটি নয়, এটাই হবে সঠিক উত্তর। এরপর চলো পরের প্রশ্নে যাচ্ছি। দুটি ভেক্টরের ক্রস গুণফল এবং ডট গুণফলের অনুপাত 1/√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, পরীক্ষার জন্য প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি চিন্তা করো, দেখো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা কী হয়? দেখো a ক্রস b আমরা কি লিখতে পারি? ab সাইন থিটা লিখতে পারি, ঠিক? আর ডট প্রোডাক্টে কী হয়? a ডট b আমরা লিখতে পারি ab cos থিটা, এটা লিখতে পারি, ঠিক তো? এবার এই দুটো পার্টকে তুমি জাস্ট ডিভিজিবল করে দাও। যেহেতু এমসিকিউ অত সময় পাবা না তার জন্য এটা ডিভিজিবল করে দাও। দেখো এক্ষেত্রে তুমি চিন্তা করো এটার গুণফল এবং ডট প্রোডাক্টের দেখো গুণফল, এটা কি আছে? 1/√3 আছে, এখানে 1/√3 লিখে দাও। এখানে দেখো এবি কেটে গেল। তাহলে উপরে দেখো সাইন থিটা আছে, নিচে আছে কস থিটা। চলো কালার চেঞ্জ করে দেখো, উপরে আছে সাইন থিটা, নিচে আছে কস থিটা, অর্থাৎ সাইন বাই কস ইকুয়াল টু কি হয়? ট্যান থিটা। তো ট্যান থিটার মানে কি? 1/√3 মানে ট্যান, বলো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে এটা। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখো তাহলে কোন অপশনটা রাইট হচ্ছে? আমাদের এ নাম্বার অপশন দেখো রাইট হচ্ছে 30 ডিগ্রি। বাস, যেহেতু শর্ট কোশ্চিন অত সময় দেওয়া যাবে না, এইভাবে শর্টকাট টেকনিক্যালের কী করবে? সলিউশন বানিয়ে নিবে। ওকে চলো এবার দেখো সলিউশনটা এখানে করে দেওয়া আছে, দেখে নাও একবার। এই প্যাটার্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্যাটার্নগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেন প্যাটার্নটা। নেক্সট 7 নাম্বার দেখো, একটু নিউমেরিক্যাল বেশি দিলাম কারণ নিউমেরিক্যাল পার্টটাই কিন্তু পরীক্ষায় সলভ করা কঠিন। তাছাড়া এমনি প্রশ্ন তো তোমার সলভ হয়েই যাবে, একটু নিউমেরিক্যাল বেশি করে করাই একটু উপকার হবে পরীক্ষার আগে। কারণ পরীক্ষার আগে নিউমেরিক্যালটা যত ইজি ভাবতে পারবা তত তোমার একটা বেটার একটা কনফিডেন্স পাবা, আর কনফিডেন্সের এখন দরকার আছে, তাই না? দেখো বলছে যে 1 কেজি ভরের একটি বলকে ভূপৃষ্ঠে লম্বভাবে উৎক্ষেপণ করলে 3 সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড পরে ওটি ভূপৃষ্ঠে ফিরে আসে। অপর একটি বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণে উৎক্ষেপণ করলে সেটি ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্য বাহিত থাকে, অর্থাৎ সেটিও ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্য বাহিত থাকে। বল দুটির সর্বোচ্চ উচ্চতার অনুপাত আমাদের বের করতে হবে। দেখো এই প্রশ্নটা নিট 2017-তে এসেছিল, ঠিক আছে? একটু টাফেস্ট হবে, একটু টাফ হবেই, কিন্তু দেখো একদম সিম্পলভাবে করবো, একদম লজিক নেই এখানে। তুমি ভাবছো খুব কঠিন বলে কিছু নাই, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো দুটি বলে কি হয়েছে? বায়ুতে সমান সময় অতিবাহিত করে। ভালো করে চলো কোশ্চেনটা পড়ো, একদম কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। দেখো দুটি বলে কি করছে? সমান সময়ের জন্য বায়ুতে অতিবাহিত করছে, তাই না? দেখো এখানে ঝুলে আছে, কি আছে বলছে যে ঝুলে আছে বা ওখানে ভূপৃষ্ঠে আছে, উৎক্ষেপণ করলে বায়ুতে আটকে আছে, এই যে ব্যাপারগুলো দেখো লক্ষ্য করো। দুটি বল অর্থাৎ এখানে একটা বল, এখানে একটা বল, এই দুটো বলে তো কি আছে? একই সময়ের জন্য বায়ুতে উৎক্ষেপণ করছে, অর্থাৎ দুটো বল একই সময়ের জন্য থাকছে অতিবাহিত, অর্থাৎ তাদের স্পেন টাইমটা কাটানোর সময়টা কিন্তু ইকুয়াল অর্থাৎ সমান হবে। কনসেপ্ট ক্লিয়ার?
তাহলে এখান থেকে বুঝলাম যে তাদের কাটানোর সময়টা, এই যে পয়েন্ট ধরতে হবে, সেই পয়েন্টটা কি কাটানোর সময়টা কিন্তু ইকুয়াল। তাই বলছে যে তাই দুটি বলের উলম্ব বেগ, দেখো এর ফলে যে উলম্ব বেগটা পাবো আমরা, যেটা উপরের দিকে, যেরকম এটা যদি আমি উপরের দিকে দিই, দেখো এরকম উপরের দিকে দিলাম, উপরের দিকে যাচ্ছে, দেখো উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে উলম্ব বেগ এবং তারপরে দেখো এর ফলে যে এই উলম্ব বেগ যখন পাবে, তারপরে কিন্তু তার একটা হাইস্ট একটা কিন্তু উচ্চতা, অর্থাৎ একটা হাইস্ট একটা ইনক্রিজ, একটা উচ্চতা, একটা হাইস্ট একটা উচ্চতাও যাবে। দেখো এখান থেকে যত আমি উপর দিকে ঠেলবো, অর্থাৎ যেরকম ঢিল মারি, তাহলে কি উপরের দিকে যাবে, একটা বেগ নিয়ে উপরে যেতে 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 এই জায়গায় গেল। ধরো এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত এই যে এই টোটালটা হচ্ছে কি তার হাইট বা উচ্চতা আমরা বলতে পারি, এটা কিন্তু তার সর্বোচ্চ একটা উচ্চতা সে পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। তাহলে এই কোশ্চেনটা টোটালটা পড়ে কি বুঝলাম, এই দেখো এখানে 60 ডিগ্রি বলছে, এত ডিগ্রি বলছে, 1 কেজি বলছে, এগুলো কোনো কিছু কাজে লাগলো না। মেন হচ্ছে কনসেপ্ট আমাদের ক্ষেত্রে কাজে লাগলো, যেহেতু একই সময় ধরে যাচ্ছে এবং কি তাদের হাইট, যে ম্যাক্সিমাম হাইটটা সেটাও একই, তার জন্য আমরা বলতে পারি কিরকম, এই ক্ষেত্রে তাদের যে সর্বোচ্চ উচ্চতা যেটা আছে দুজনের ক্ষেত্রেই, সেটা প্রথমটা কি হবে 1 হবে, দ্বিতীয়টাও 1, অর্থাৎ প্রথম পদার্থ যদি 5 মিটার যায়, দ্বিতীয় পদার্থ 5 মিটার যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে ইকুয়াল, যে কোনো আমরা বলবো 1:1 ফর্ম করছে। কনসেপ্ট ক্লিয়ার? এখানে দেখো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। তো তোমরা দেখো এর যুক্তিটা এখানে দেওয়া আছে, সুন্দর করে পড়ে নাও একবার। ওকে, চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে 8 নাম্বার। 1 কেজি ডট এম সমান 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 এর মধ্যে কোনটা হবে? একেবারে সিম্পল, দেখে নাও। এটা দেখো এইচএস বলতে ডাব্লিউবিসি এসেছিল 18তে। তো এই ক্ষেত্রে দেখো একদম সিম্পল ক্যালকুলেশনটা করবো। দেখো 1 কেজি এম বলছে না, 1 কেজি এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো 1 কেজি এফ 1 কেজি এম বলছে, তাই তো? এক্ষেত্রে দেখো 1 কেজি বলতে 1 কেজি লিখলাম, আর 1 মিটার 1 এম, দেখো মিটার বলতে 1 এম, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, দেখো 9.8, এটা হচ্ছে নিউটনে ভাবতে পারি। আর এখানে কি আসছে, দেখো এখানে আসবে জাস্ট একটা 1, অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে এক্ষেত্রে ফোর্সের চিন্তা যদি করি, তাহলে আমাদের কি আসছে 9.8 আসছে, অর্থাৎ আলটিমেটলি আমাদের বেরোচ্ছে কি 9.8। এই টোটাল ইউনিটটা কিন্তু এখন জে দিয়ে প্রকাশ করতে, জুলতে প্রকাশ করতে হবে, অর্থাৎ জে দিয়ে প্রকাশ করতে হবে। তো 9.8 যে হবে কারেক্ট আনসার, তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এই দেখো সলিউশনটা এখানে তো করে দেওয়া আছে। এরপরে পরের প্রশ্ন দেখো, গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণীয় অনুভূমিক দিকে গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ অভিকর্ষ বলকে অপেক্ষা মানে পাত্রের মধ্যে গ্যাসের চাপ কত সেটা আমাদের করতে হবে, তাই না? যেখানে বলছি কি যে একটা অভিকর্ষ যে বল যেটা আছে, সেই অভিকর্ষ যে বলকে তোমার গ্রহণ করতে, মানে অভিকর্ষ যে বল নিয়ে চিন্তা করতে পারে, সেটা অপেক্ষা তুমি করতে পারো, মানে সেটা ডিপেন্ডেবল না, সেটাকে তুমি ছেড়ে দাও, ওটা বাদ দিয়ে যেটা আছে সেটা আমাদের চিন্তা করতে হবে। ভালো করে চিন্তা করো, যে গ্যাসপূর্ণ একটা আবদ্ধ পাত্র রয়েছে, তার মধ্যে কিছুটা ত্বরণ দিয়ে কি গুলো অনুভূমিক বলতে কি বলছে, দেখো পুরো অনুভূমিক বলতে এইভাবে কি হচ্ছে, জিনিসটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢিল দেওয়া হচ্ছে কোনো একটা পদার্থ বা কোনো একটা গ্যাসপূর্ণ আবদ্ধ পাত্রকে এইভাবে ঢিল দেওয়া হলো, এইভাবে অনুভূমিক গেল। তো এই ক্ষেত্রে কি হলো, যে পাত্রের মধ্যে যে একটা গ্যাসের চাপ ক্রিয়েট হবে, সেই চাপটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যেখানে বলছে যে অভিকর্ষ যে বল গ্রহণ না, অপেক্ষণীয়, মানে সেটা গুরুত্বপূর্ণ না, সেটা ছেড়ে দাও। তাহলে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো যে এই ক্ষেত্রে সর্বত্র সমান, এখন আপ ডাউনের ব্যাপারটা বলা যাচ্ছে না, তো সর্বত্র সমান কিন্তু বলা যায় না। নেক্সট দেখো বলেছে কি যে সম্মুখ তলে বেগে কিন্তু কম হবে, যেটা সামনের দিকে, অর্থাৎ জিনিসটাকে আমি যখন ঢিল দেবো তখন সম্মুখ তলে, অর্থাৎ সামনের দিকে কি হবে, সামনের দিকে সেই চাপটা কম। হ্যাঁ, এটা ঠিক যে হতে পারে, কারণ সামনের দিকে ঢিল দিলে আবার কি হবে, দেখো যখন আমি এইভাবে ঢিল দিচ্ছি সামনের দিকটা কম, পিছনের দিকটা বেশি, এরকম চিন্তা করা যেতে পারে। অর্থাৎ বি নাম্বার অপশন কিন্তু মনে হচ্ছে তুলনামূলক রাইট। তারপর দেখো পশ্চাৎ তলা বেগে কিন্তু কম না, এটা হবেই না। উপরের তলা বেগে কিন্তু কম, মানে উপরের দিকে বেশি হবে, একটা পদার্থের এরকম পাত্র থাকলে উপরের দিকে বেশি থাকবে, নিচের দিকে কম, এটা তো হবেই না। তার মানে এখান থেকে রাইট একমাত্র বলতে পারি বি নাম্বার অপশন ইজ দ্য রাইট। দেখো আইআইটি 99তে এসেছিল। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে বি নাম্বার উত্তরটি আমাদের ক্ষেত্রে কি হলো, রাইট হলো। তো ফিজিক্সের কনসেপ্ট বুঝে করবে, দেখবে হয়ে যাবে। সম্মুখ তলা বেগ তো কম হবে, অর্থাৎ বি নাম্বার অপশন হচ্ছে রাইট। নেক্সট দেখো বলছে 10 নম্বর, একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। এর ছাদ থেকে 10 কেজি ভরের একটি পেরেক খুলে পড়ে গেল। পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত প্রয়োগ করবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটা পড়ো, চলো কোশ্চেনটা পড়ে নাও একবার, আমরা সলিউশন করব। কতটা ক্রিটিক্যাল অঙ্ক না, খুবই সোজাই। দেখো এক্ষেত্রে আমরা একটা আপেক্ষিক চিন্তা করতে পারি। কোশ্চেন পড়লে না তো স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো, অর্থাৎ
আমরা বলতে পারি যে লিফটের সাপেক্ষে পেরেকের ত্বরণ। দেখো লিফট আছে, দেখো চিন্তা করো লিফট আছে, লিফটের থেকে একটা পেরেক পড়ে যাচ্ছে, তাই না? লিফটের সাপেক্ষে পেরেকের যে ত্বরণ সেটাকে আমরা চিন্তা করতে পারি যে নর্মাল যে গ্র্যাভিটি আছে, নর্মাল গ্র্যাভিটি, যে গ্র্যাভিটিতে এই দেখো এই কলমটাকে আমি ছেড়ে দিলাম, নিচে পড়লো, এটা নর্মাল গ্র্যাভিটি। নর্মাল গ্র্যাভিটির সাপেক্ষে ওই যে লিফট একটা দেখো, এই যে এটাকে মনে করো লিফট, এই যে এইভাবে পড়ছে, মনে করো এটাই, এই ফোনটাই মনে করো একটা লিফট, এই দেখো নিচের দিকে নামছে, এই ফোনটা একটা লিফট, এটা হচ্ছে নিচের দিকে নামছে, এটার ত্বরণটাকে আমি ধরে নিলাম কি বলতো, এটা ত্বরণটা ধরে নিলাম হচ্ছে এটা এ। আর গ্র্যাভিটি বলতে এই যে যেটা এই যে দেখো এই যে কলম যেটা পড়ছে, তার মানে এ ড্যাশ বলতে কি এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, পেরেক এবং বলছে কি লিফটের মধ্যে যে ডিফারেন্স সেটা, অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস এ। কনসেপ্ট ক্লিয়ার? এটা বুঝতে হবে। এটাই সমান দেখো তোমার দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, দেখো গ্র্যাভিটি 10, ঠিক তাই তো? আর এদিকে দেখো এই যে দেখো 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে মাইনাস যদি আমরা 4 করি তাহলে কি হবে, 10 - 4 = 6 হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে এ ড্যাশের মান বেরিয়ে গেল। এবার দেখো পেরেকটি লিফট সাপেক্ষে যে বেগে মেঝেতে আঘাত করবে, যে এই যে পেরেকটা যেটা আছে সেটা কি বলছে যে লিফট সাপেক্ষে যে বেগে একটা দেখো যখন মেঝেতে পড়বে তখন তো সে মেঝেতে একটা আঘাত করবে না, মেঝেটাকে টাচ করবে, যখন মেঝেটাকে আঘাত করবে তাহলে আমরা বলবো যে সেই ভেলোসিটি অর্থাৎ সেই ভিটা কি হবে, দেখো সেই ভিটা হচ্ছে √2। দেখো লিফটের যে ফর্মুলাগুলো আছে আমরা সেটা অ্যাপ্লাই করবো, √2 কি লিখবো বলো তো, চলো ভালো করে লিখি, এটা √2 লিখবো। দেখো এ ড্যাশ এইচ বলতে এই পার্টটা, যেহেতু পেরেকের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে √2 × 6 × 3। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই টোটালটার ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসছে দেখো, প্লেন আমাদের একটা আসবে হচ্ছে অনলি একটা 6 বেরোবে এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে একটা প্লেন একটা 6 বের হয়ে গেল। আচ্ছা 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেই ভ্যালোসিটিটা, বেগটা পেলাম। এইবার যখন তার ভরবেগের পরিবর্তনের কথা বলা হচ্ছে, তাই না? দেখো লিফটের পেরেকটি মেঝেতে কত ঘাত মানে কিন্তু তারকে আমরা বলতে পারি লিনিয়ার মুভমেন্টের সাথে ঘাত কোনটা খুব সুন্দর সম্পর্ক করতে, অর্থাৎ এক্ষেত্রে ভরবেগটা কত, ভরবেগটা অর্থাৎ ঘাত বলতে তার ভরবেগটা, অর্থাৎ এম এবং তার সঙ্গে ভি যেটা, সেটাই কিন্তু আমরা বলতে পারি যে তার ঘাত। আচ্ছা এই ঘাতটা বলতে এম ভি, এম এর মান এখানে দেখো দেওয়া আছে কত, 10 গ্রাম, অর্থাৎ আমরা এটাকে কেজিতে যদি কনভার্ট করি তাহলে আমাদের কি আসবে, দেখো এটা আসবে 10/1000 ইন্টু লিখবো কীরকম, লিখবো হচ্ছে 6। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো 0.01 × 6, অর্থাৎ এটা আমাদের আসবে 0.06 বাস কেজি এম পার সেকেন্ড, কেজি এম এস ইনভার্স। অর্থাৎ অপশন নাম্বার আমাদের দেখো সি নাম্বার অপশনটা রাইট হচ্ছে এক্ষেত্রে। এবার চলো সলিউশনটা দেখে নাও একবার, একদম ইজি সলিউশন করে দেওয়া আছে এখানে। ওকে চলো নেক্সট প্রশ্নে যাবো। দেখো 11 নম্বর দেখো বলছে যে একটি তলের উপর এম ভরের একটি ব্লক রাখা হলো, তলটির লম্ব প্রস্থচ্ছেদের সমীকরণ y = x³/6, ঘর্ষণ গুণাঙ্ক 0.5 বলে মাটি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটি রাখা যাবে যাতে ব্লকটি পিছলে না পড়ে তার কন্ডিশনটা বের করতে হবে। দেখো যেই মেন্স 2014-তে এসেছিল, যেই মেন্সের কোশ্চেন এটা। তো দেখো এই ক্ষেত্রে আমাদের একটা সলিউশন করতে লাগবে, খুবই ইজি প্যাটার্নেই করবো একটা। চলো দেখো যেই মেন্সের কোশ্চেন যেহেতু একটু দান টাফ তো হবেই, তো চলো একটু করি। দেখো একটু টাফ বলতে অনেকটাই টাফ। দেখো প্রথমত চিন্তা করো এই ক্ষেত্রে আমাদের dy/dx যে পার্টটা আছে এটা আমরা বের করে নেব। তো dy/dx যেটা আছে দেখো এই যে পার্টটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি হবে, দেখো 3x²/6 আসবে। এটা কাটলে পরে এখানে আসবে কত বলো, একটা আসবে 2, অর্থাৎ x³/2 আসছে আমাদের। আর এই দেখো dy/dx এটা হচ্ছে স্লোপের ক্ষেত্রে তোমরা ম্যাথমেটিক্স অবশ্যই ক্লাস 11-এ করবে সেকেন্ড সেমিস্টারে, যে dy/dxটাকে আমরা বলতে পারি কিরকম, স্লোপ বলতে তার প্রবণতা কি প্রবণতা কিছু একটা বলে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি tan θ, অর্থাৎ dy/dxটা কি তার tan θ। তো tan θ ইকুয়ালস টু আমরা কি পেলাম, x²/2 পেলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইবার সীমাস্থ সাম্যাবস্থা, দেখো সীমাস্থ সাম্যাবস্থা, এটা একদম সীমাস্থ সাম্যাবস্থার কন্ডিশনটা কি হয়, এম ইউ বলে একটা আমরা শিখেছিলাম, এম বলতে ভর, ইউ বলতে তার ভেলোসিটি, প্রাইমারি ভেলোসিটি বলতে পারি, অর্থাৎ বলতে পারি ভরবেগ। সেটা কি, সেটা হচ্ছে tan θ সাথে আমরা ইকুয়ালিটি আনতে পারি। তো এটার মানে কিন্তু আমাদের দেখা দেওয়া আছে, এটার মান দেখো এখানে দেওয়া আছে বলতে দেখো 0.5, তাই কি না, 0.5 দেওয়া আছে আমাদের এক্ষেত্রে, 0.5 এক্ষেত্রে আমাদের দেওয়া আছে। আর এই যে পার্টটা এটাই কিন্তু x²/2। দেখো এই যে কনসেপ্টটা এখান থেকে আসলো, দেখো এইটা বলতে চাচ্ছি আমি যে এই যে কনসেপ্টটা এখান থেকে আসলো। তো এটা আমরা এক্সট্রা জেনে রাখলাম, কারণ আছে, সবই কারণ আছে, তোমার পরবর্তীকালে কাজেও লাগবে। দেখো এটা হচ্ছে 0.5, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x² = কি বলতে 0.5 × sin of
আমরা কি পাচ্ছি এখানে 2 দিয়ে গুণ করলে অবশ্যই 1 পাবো। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, চিন্তা করো এক্স এর মান অনলি একটা 1 পাচ্ছি, ঠিক। এইবার এই যে এক্স এর মান যদি 1 পাই, তাহলে এই যে সমীকরণটা আমি এখানে লিখলাম, এই দেখো এই যে সমীকরণটা লিখলাম, কোথায় লিখবো এখানে লেখা যাবে, এখানে লিখে দিই। দেখো এখানে দেখো হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি আছে, x³/6 আছে, তাই তো। তাহলে এক্স এর জায়গায় 1 বসাও, নিচে বসাও 6, তাহলে 1/6 হবে আমাদের অ্যান্সার, তাই তো। 1/6 কোনটা আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার হলো কনসেপ্ট। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। সলিউশন দেখো, এই দেখো সলিউশন। নিচে দেখো 52 নম্বর, নিচের কোন বর্ণনাটি ত্রুটিপূর্ণ, তো কোনটা একদম ভুল সেটা আমাদের বের করতে হবে। তো এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু নিট 18তে এসেছিল। এই ধরনের প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু খুব দরকারি নিটের জন্য। দেখো প্রথমত দেখো বলছে যে ত্রুটিপূর্ণ মানে ভুল, বিষম ঘর্ষণ এবং বিষম ঘর্ষণ গুণাঙ্কের দৈর্ঘ্যের মাত্রা সমান হয় না, এটা হবে না। আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বিষম ঘর্ষণ হবে কম, এটা ঠিক আছে। ঘর্ষণ বল পারস্পরিক গতির বিপরীতে কাজ করে, ঠিক আছে। স্থির ঘর্ষণের গুণাঙ্কের চরম মান লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। এই প্রশ্নটা কতভাবে যে ঘুরিয়ে দেয় কোনো ঠিক নেই। এখানে দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের এ হলো, কারণ এটা ঠিক নেই। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো অ্যান্সার দেখো, ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন ভৌত রাশি, যে কারণে এই ক্ষেত্রে বলতে পারি মাত্রা সমান নয় হয়। 13 নম্বর, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমযোজিত বৃত্তাকার পথে ঘোরে তখন তার কি সমান হবে। এটা দেখো, এটা উচ্চ মাধ্যমিকে এসেছিল এইচএসে, তো এইচএসে বলতে WBC এসেছিল। তো এই ক্ষেত্রে দেখো কোনো কণা যখন সমদ্রুতিতে ঘোরে, অর্থাৎ তার ভেলোসিটিটা যে সময় আমরা বলবো যে একই টাইপের আছে, অর্থাৎ সমদ্রুতিতে তখন থাকবে, বৃত্তাকার পথে ঘুরলেও, বৃত্তাকার পথে বলতে ধরো এরকম একটা গোলক আছে, সেই বৃত্তাকার পথে যদি এরকম বর্ণন করে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরলে তার কৌণিক বেগ কী হবে, তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কী হবে, তার সমান থাকবে, তাই না, সমান থাকবে। তো এই ক্ষেত্রে বলতে পারি যে কৌণিক বেগটা তার কী থাকে, সমান থাকবে। তাহলে অপশন নাম্বার এই ক্ষেত্রে এ ইজ দ্য কারেক্ট, আর বাকিগুলো দরকার নেই, অর্থাৎ এগুলো ভুল। অর্থাৎ আমরা বলতে পারি যে এই নাম্বার দুটোটা রাইট। আচ্ছা চলো এক্ষেত্রে অ্যান্সার দেখলে দেখো কিছুই নেই অ্যান্সারটা। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট, করতে হবে একদম সোজা একটা অঙ্ক। দেখো এখানে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, এর আহ্নিক ঘূর্ণনের জন্য বিষুব রেখা অঞ্চল অপকেন্দ্র ত্বরণের পরিমাণ কত হবে। দেখো এটা 99তে এসেছিল, অনেক পুরাতন একটা প্রশ্ন। তো একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স, একদম ইজি। তো আমাদের অপকেন্দ্র বলের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এক্ষেত্রে চিন্তা করো অপকেন্দ্র বলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অপকেন্দ্র ত্বরণটা কি হয়, আমরা জানি যে ওমেগা স্কোয়ার আর হয়। অপকেন্দ্র ত্বরণ বলতে কি হয়, ওমেগা স্কোয়ার আর হবে আমাদের অপকেন্দ্র ত্বরণ, এটা লিখলাম। তো এটা ওই ওমেগা মানে কি হয় 2π লিখবো হচ্ছে টি, বুঝতে পারছো, এর স্কোয়ার লিখবো, আর তো এখানে আছেই, লিখিয়ে দিলাম। এবার কিছুই না, জাস্ট মান বসিয়ে দাও। তো 2π লিখে দাও, আর নিচে কি আছে দেখো, টি বলতে অনেক বড় একটা ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করবে। টি বলতে কি দেখো 24 বা 24 × 60 মানে একদিন মানে তো 24 ঘন্টা। তো 60 দিয়ে গুণ করলে 60 মিনিটে কনভার্ট হলো, এবং সেকেন্ডে কনভার্ট করলে সেকেন্ড দিয়ে গুণ করতে লাগবে, হলো। এবার দেখো এই টোটালটাকে স্কোয়ার করতে হবে, উপরেও একটা স্কোয়ার করব এই টোটালটাকে, আর সঙ্গে আর এর মান দেখো এখানে দেওয়া আছে 6400। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করলে আমাদের একটা 10⁻³ আনতে লাগবে, ঠিক। এবার বাকিটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর মারো, দেখবে অ্যান্সার হবে 0.0338 মিটার/সেকেন্ড²। চলো ক্যালকুলেটর মারো তাড়াতাড়ি। অর্থাৎ অপশন নাম্বার কোনটা হচ্ছে এক্ষেত্রে, দেখো রাইট অপশন নাম্বার, দেখো এক্ষেত্রে বি হচ্ছে রাইট। চলো তাড়াতাড়ি ক্যালকুলেটর মারো, দেখো এটা বেরোবে। সলিউশন দেখে নাও, এই ক্ষেত্রে দেখো এই যে। চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো বলছে যে 15 নাম্বার, এটা দেখো এটাও তোমার ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স। দেখো বলছে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার/সেকেন্ড করা হলো, এর জন্য যে পরিমাণ কার্য করা হলো তার মান বের করতে হবে। একেবারে সিম্পল, দেখো বলতে হয়ে যাবে। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে হাফ এম তার ভেলোসিটিটা কি ছিল, ভেলোসিটিটা প্রথমে ছিল দেখো 4, 2 থেকে 4, তার মানে প্রথমত একটা ছিল ভেলোসিটি 4 এর স্কোয়ার লিখবো, তারপর লিখবো আরেকটা কি বলো 2 এর স্কোয়ার, বাস। অর্থাৎ একটা হচ্ছে ভি, আমরা চিন্তা করতে পারি 2, একটা v1 স্কোয়ার v1 স্কোয়ার, যাই অঙ্কটা শেষের দিকে। তাহলে এক্ষেত্রে বলবো যে এটা, আর এখানে 4 4 16, 2 2 4, অর্থাৎ বিয়োগ করলে আমাদের এক্ষেত্রে চলে আসছে কত, 4 4 16, 2 2 4, বিয়োগ করলে আসছে। আচ্ছা তার আগে দেখো 10 কেজি মানে এম ইকুয়ালস টু আমাদের 10 আছে, তো এখানে লিখবো 10, আর এখানে কত আসছে বলো তো, এদিকে আসবে হচ্ছে 16, এদিকে আসবে হচ্ছে 4, বিয়োগ করলে আমাদের আসছে 12, লিখে দাও 12। কাটাকাটি করলে এই যে দেখো এটা হচ্ছে 10, হ্যাঁ, কাটাকাটি করলে এখানে হচ্ছে 5, অর্থাৎ 5 × 12, 5 12 হবে 60। অপশন নাম্বার কত, এই নাম্বার ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো সলিউশনটা এখানে দেওয়া আছে, একদম সিম্পল সলিউশন, তোমার বুঝতে সুবিধা হবে। নেক্সট
এবার আছে দেখো 16 নম্বর দেখো, এটা কিন্তু WBJER কোশ্চেন, একদম ইজি একটা প্রশ্ন বলবো। দেখো, প্রাথমিকভাবে স্থির অবস্থা থাকা এম ভরের একটি ব্লককে ভি বেগে গতিশীল এম ভরের একটি বুলেট আঘাত করে। মানে এম ভরের একটা কি আছে বলতো, ব্লক আছে। মানে প্রথমত চিন্তা করো যে একটা এম ভরের ব্লক কনসেপ্ট বুঝো। দেখো এরকম একটা ব্লক আছে, সেই ব্লকের মধ্যে কি বলছে যে ভি বেগে গতিশীল একটা, এই টোটালটার ভর কিন্তু এম, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা বুলেট, একটা ছোট্ট একটা বুলেট কী করলো, একদম স্বয়ং করে এখানে আসলো এবং এটাকে ছিদ্র করলো। তার ভরটা কিন্তু এই ছোটো হাতের একটা এম, এই বুলেটটার ভর। আচ্ছা, তার গতিবেগটা কি বলছে, ভি যাই হোক হলো, মধ্যে গেঁথে যায়। আচ্ছা, গেঁথে গেল মানে কিছুটা ঢুকে থাকলো। তো সম্পূর্ণ সংস্থাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং সংস্থাটির উপর অন্য কোনো রকম বাহ্যিক বল প্রযুক্ত হয় না। এই প্রক্রিয়াতে গতিশক্তির হ্রাস হবে। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি কতটা হ্রাস হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো গতিশক্তি হ্রাস বলতে দেখো, গতিশক্তি হ্রাসের একটা ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলা মানলে কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে। সেই ফর্মুলাতে কি বলে যে M1 M2, কারণ কি এই একটা পদার্থ আছে, এই একটা পদার্থ আছে, এটা M1 এটা M2 হলে কি হবে, আমরা কি জানি দুটোর মাল্টিপ্লিকেশন ফর্ম হয়। তো আমরা কি লিখবো, আমরা এক্ষেত্রে চিন্তা করতে পারি দেখো M1 M2, ঠিক আছে, ডিভাইডেড বাই দেখো আমরা লিখতে পারি যে 2, অর্থাৎ হাফ, যেটাতে আমরা বলি যে টোটাল মাসটার যোগ করবো, অর্থাৎ M1 M2 লিখবো। আর এটা কি বলতো, এই দেখো এই যে ডিস্টেন্স, এই যে ভেলোসিটির যে বিয়োগফল, অর্থাৎ V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। প্রচণ্ড গরম পড়ছে, ভিডিও শ্যুট করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমাদেরও সময় নষ্ট হচ্ছে। তো এরপরের কোশ্চেনগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা সলিউশন করো, কারণ সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এই যে এম কি আছে, M1 M2, এখানে দেখো ক্যাপিটাল এম আছে, এটা মেন সূত্রটা এটা ছিল, তো আমরা এটাকে চেঞ্জ করবো। এই যে V1 V2 এটাই কিন্তু এই যে ভি, এটাই হচ্ছে ভি, অর্থাৎ এই দুটোর বিয়োগফলটাই কিন্তু ভি, বুঝতে পারলে তো। এটা নতুন একটা কনস্ট্যান্ট, আমরা নতুন একটা ভেরিয়েবল চিন্তা করতে পারি। তো দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এম, অর্থাৎ হাফ অফ এম, আর এদিকে লিখবো কি এম, আর এই যে ভি স্কোয়ার যেটা আছে ভি স্কোয়ার, এটা লিখবো ভি স্কোয়ার, আর ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি আছে বলতো, ক্যাপিটাল এম, আর আসবে হচ্ছে স্মল M1 যেটা আছে এটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে আর তোমাদের পরীক্ষাও চলে এসছে। তো এইভাবে সলভ করতে গেলে অনেক সময় চলে যাবে, কয়েক ঘন্টা চলে যাবে। পরীক্ষার কয়েক মাস আগে এই ধরনের ভিডিও দিলে হয়তো তোমাদের খুব উপকার হবে, আর পরীক্ষার আগের মুহূর্তে এতটা সময় নষ্ট করে সলিউশন দেখা সম্ভব না। চলো আমি প্রশ্নগুলো জাস্ট হালকা হালকা করে পড়ে যাচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখো, সলিউশন করো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো, অর্থাৎ অত ডিটেলস আর বলবো না, শুধুমাত্র প্রশ্ন পড়ে যাবো, ওকে। আর অ্যান্সার যেগুলো আছে সেগুলো বলে যাবো। আর তোমরা যদি টাইম পাও অবশ্যই ডিটেলস সলিউশন করার চেষ্টা করো, যেহেতু পরীক্ষার টাইম, সময় বেশি নষ্ট করা যাবে না। চলো স্পিডে শেষ করছি। এর পরের প্রশ্ন, যদি বল F, দৈর্ঘ্য L এবং সময় T মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। একেবারে সিম্পল একটা অঙ্ক। এই প্যাটার্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাটার্নের উপর কিন্তু অনেক প্রশ্নই হয়। চলো আমরা সলিউশন করি। প্রথমত তুমি চিন্তা করো, দেখো ভর মানে কি, আর ভর বলতে আমরা এমটাকে বোঝাচ্ছি, আর বল মানে কি, দেখো বল বলতে বোঝাচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ আমরা বলতে পারি যে F ইকুয়ালস টু এম, আর ত্বরণ বলতে তার এসেলেশন এ হতে পারে, তাই তো। তো এখান থেকে যদি আমরা বলি যে অনলি এমটাকে যদি বের করি, তাহলে এম ইকুয়ালস টু আমরা অবশ্যই বলতে পারি F বাই কি বলবো আমরা, বলো এ বলবো, তাই না, F বাই এ। আচ্ছা, এবার দেখো বলছে যে বলের মাত্রা দেওয়া আছে কি আমাদের F, অর্থাৎ বলের মাত্রা দেওয়া আছে F, এবং ত্বরণের মাত্রা যদি আমরা বের করি, তাহলে ত্বরণের মাত্রা এ আমরা কি বের করতে পারি, দেখো ত্বরণের মাত্রা হচ্ছে কি, ত্বরণ বলতে কি, দেখো ত্বরণ বলতে হচ্ছে কি, তার হচ্ছে কি দৈর্ঘ্য, অর্থাৎ সরণ ডিভাইডেড বাই, আমরা বলতে পারি যে ভি ডিভাইডেড বাই, দেখো ভি ডিভাইডেড বাই বলতে পারি টি। আর ভি বলতে কি বোঝাচ্ছে, দেখো ভি বলতে তার ভেলোসিটিকে আমরা যদি মাত্রা প্রকাশ করি, তাহলে এল বাই পাবো টি, আর নিচে আরেকটা টি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এল টি মাইনাস 2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে এর মাত্রাটা আমরা কি পাচ্ছি, এল টি মাইনাস 2, এটা পাচ্ছি ত্বরণের মাত্রা। আচ্ছা, এক্ষেত্রে যদি ভরের মাত্রাটা আমরা এখানে বসাই, অর্থাৎ এই জায়গায় যদি বসিয়ে দিই এফ লিখবো, আর এখানে লিখবো দেখো এই যে এল টি যেটা আছে লিখবো এল টি মাইনাস 2, বাস এটাকে সিম্পলিফিকেশন করবো এফ এল টি মাইনাস, দেখো এটা উপরে গেলে এবার -1 হয়ে যাবে, আর এই -2টা উপরে গেলে জাস্ট এটা +1 হয়ে গেল, অর্থাৎ এফ এল ইনভার্স টি স্কোয়ার। কত নম্বর অপশন মিলছে, দেখো বি নাম্বার, দেখো মিলে গেল, অর্থাৎ বি নাম্বার উত্তরটি হবে রাইট। এবার এটা সলিউশন দেখলে দেখো, ওকে। চলো নেক্সট প্রশ্ন পড়ি, দেখো 18 নম্বর, যদি কোনো বস্তুর বলছে কি, যদি কোনো একটি বস্তুর ভরবেগের পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো সলিউশন দেখো, পি ড্যাশ বাই পি ইকুয়ালস টু 50 বলতে 50% কেন বলছি, দেখো এখানে দেখো 50% বলে একটা কথা আছে, দেখো এই যে 50%, এই 50% দেখো 50% উঠলে 50/100 হবে, তো এটা কাটাকাটি করলে 1/2 হবে। এইবার বাকিটা কি বলতো, পি প্লাস পি ড্যাশ
পি প্লাস পি ড্যাশ বাই পি করবো এই ফর্মে, এখান থেকে দেখো 3/2। এবার দেখো বাকি ক্যালকুলেশনে কী হবে দেখো, কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এবার আমরা লিখবো কে প্লাস কে ড্যাশ ইকুয়াল টু পি প্লাস পি ড্যাশ স্কোয়ার বাই 2m। ক্যালকুলেশন করার পরে দেখো আমাদের বেরোচ্ছে কি কে বাই কে ড্যাশ ইকুয়ালস টু 125/100 ইকুয়ালস টু 125%, বাস 100% দিলাম। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এবার চলো আমরা শুধুমাত্র প্রশ্নগুলো পড়ি, তোমরা ভালো করে সলিউশনটা লক্ষ্য করে দেখো। 19 নম্বর, কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি যতক্ষণ 0.1 এবং 0.2 হয় তাহলে গতিশক্তির পরিমাপের ত্রুটি হবে কত? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এসএসসি এসেছিল। সলিউশন দেখো, কে ইকুয়ালস টু লিখবো হাফ অফ mv স্কোয়ার, তো ডেল কে বাই কে ইকুয়ালস টু লিখবো ডেল m বাই m প্লাস লিখবো কি 2 ডেল v বাই v, তো 0.1 প্লাস লিখবো 2 ইন্টু 0.2, তো ক্যালকুলেশন করলে কত আসছে দেখো 0.5, বাস হয়ে গেল। নেক্সট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাটি হলো, দেখো এই ক্ষেত্রে মাত্রাটি কি হবে, অ্যান্সার দেখো বলছে যে এইরকম একটা অঙ্কের আগের একটা সেটে করে দিয়েছিলাম, দেখো এফ এম ইনভার্স এল টু টি মাইনাস 2। নেক্সট প্রশ্ন, 21 নম্বর দেখো, একটি 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ দুটি নির্ণয় করো। যাই হোক পরীক্ষার টাইম অনেক সময় চলে যাবে। দেখো এক্ষেত্রে এফ এর মান হচ্ছে কি 39, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তো এফ ওয়াই ইকুয়ালস টু লিখবো এফ কস থিটা ইকুয়ালস টু এফ কস 60 ডিগ্রি, মান বের করবো 30 আর কস 60 ডিগ্রি মান 1/2, বাস ক্যালকুলেশন করলে 15 ডাইন। আর এফ এক্স দেখো বলবো এফ এক্স বলবো হচ্ছে কি এফ সাইন থিটা, সাইন 60 ডিগ্রি মান কি √3/2, বাস বসে দিলে 15√3 ডাইন, বাস এটাই অ্যান্সার। 22 নম্বর দেখো, দড়ি টানাটানির খেলায় দুই পক্ষই টি ডাইন বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে? এক্ষেত্রে টি ডাইনই হবে, কারণ দুজন তো একই টানে টানছে না, দুদিকে একই টানছে, তো বলবো আমরা এক্ষেত্রে উত্তর হবে কি টি ডাইনই হবে। নেক্সট দেখো 23 নম্বর, 0.1 কেজি ভরের একটি ব্লকের উপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেওয়ালের গায়ে চেপে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 বলে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত? এটা দেখো 94 আইটিতে এসেছিল, অ্যান্সার দেখো সলিউশনটা। ব্লকটির উপর নিম্নমুখী বল, ব্লকটির ওজন ইকুয়ালস টু mg, 0.1 ইন্টু 9.8 ইকুয়ালস টু 0.98 নিউটন আসবে। যেহেতু ব্লকটি স্থির অবস্থায় আছে তাই ব্লক ও দেওয়ালের স্পর্শতলে ঊর্ধ্বমুখী ঘর্ষণ বল ওই নিম্নমুখী বলকে প্রতিহত করে, সুতরাং নির্ণীয় বল ওই 0.98 নিউটনই হবে। সেম। এবার দেখো নেক্সট প্রশ্ন, স্থির অবস্থায় থাকা 50 সেমি ব্যাসার্ধের একটি সুষম বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে মুক্তভাবে ঘুরতে পারে। চাকতিটির উপর একটি টর্ক প্রয়োগ করা হলে সেটি 2.0 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার স্থির কৌণিক ত্বরণে কি বলছে ঘুরতে থাকে। 2 সেকেন্ড পরে চাকতিটির লব্ধি ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ারে বের করতে হবে। দেখো অপশনগুলো আছে, 2016 এটা এসেছিল। প্রশ্নগুলো সলভ করলে অনেক সময় চলে যাবে, আর তোমাদের তো পরীক্ষা ইমিডিয়েটলি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। খুব শর্টকাটে দেখো, কৌণিক ত্বরণ আলফা যেটা আমরা বলতে পারি যে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা বের করতে পারি। আর এর মান 50 সেমি যেটা আছে 0.5 মিটারে কনভার্ট করতে হবে, সেমিটাকে মিটারে। আর 2 সেকেন্ড পরে চাকতিটির কৌণিক বেগ যেটা আছে সেটা কি আমরা দেখো কৌণিক বেগের ফর্মুলা বলতে পারি কীরকম, ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস আলফাটি, এটা আমরা ফর্মুলাতে বসালাম। আর এখানে দেখো ওমেগার ক্ষেত্রে বের করলাম সেটা 0, অর্থাৎ স্টার্টিংয়ে যেটা কি ছিল সেটা 0 ছিল। আর 2 ইন্টু 2 তো গুণ করলে দেখো 4 রেডিয়ান আসবে। তো এই আর বলতে পারছি কি ওমেগা আর স্কোয়ার, তো 0.5 ইন্টু 4 স্কোয়ার, তো এটা আসছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস স্পর্শক বরাবর ত্বরণ এটি যেটা আছে আর আলফা দিয়ে বের করবো, এটা ক্যালকুলেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। আর লব্ধি ত্বরণ যেটা আছে সেটা হচ্ছে যোগফলটা করবো, অর্থাৎ এ আর স্কোয়ার লিখবো প্লাস এটি স্কোয়ার, এটা করলে পরে আমাদের 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। নেক্সট 25 নম্বর দেখো বলেছে, অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.6। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো, দেখলে? চলো এবার দেখো আমরা সলিউশন করবো। দেখো মিউ এমজি, অর্থাৎ ঘর্ষণের ক্ষেত্রে মিউ এমজি এই যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্রিক বল বলে না, এমভি স্কোয়ার বাই আর, সেটা তো এখান থেকে এম কেটে গেলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো আমরা? দেখো মিউ আর জি পাবো, ওই যে মিউ আর জিটা পাচ্ছি। আচ্ছা এই ক্ষেত্রে দেখো চিন্তা করো, কারণ এইদিকে চিন্তা করতে ভি স্কোয়ার ইকুয়ালস টু 0.6 ইন্টু 150 ইন্টু 9.8, এটাকে ক্যালকুলেশন করলে 29.69, ক্যালকুলেটার মারো দেখো এরকম একটা অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার পার সেকেন্ড আসছে। এরপর 26 নম্বর দেখো, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ এস ইকুয়ালস টু টি কিউব বাই 3 মিটার বলে 2 সেকেন্ড সময় ওই বল দ্বারা কৃতকার্য যেতে মাপতে হবে। এটাও 2018-তে এসেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো ডিএসডি বের করো, ডিএসডি বের করলে কি হবে? 3t স্কোয়ারের জন্য 2t/3 আসবে। আর এটাকে এক্সেলারেশন করতে গেলে d2s dt2 করতে হবে, অর্থাৎ এগেন ডিফারেন্সিয়েট করতে হবে তোমার এই পার্টটাতে, এটাতে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো dsdt, অর্থাৎ এটা ছিল ভি, এটা ছিল কি এ ত্বরণ, এটা হচ্ছে বেগ, তো এটা হচ্ছে 2/3 আসলো, তো 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো, তো এস ইকুয়ালস টু 2 স্কোয়ার বাই 3, তো 4/3 আসছে। এখান থেকে পাচ্ছি দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ এস ইকুয়ালস টু পাবো 3 ইন্টু 2/3, এটা আসছে 8/3, অর্থাৎ 2.66 জুল। দেখলা? এরপরে দেখো পরের প্রশ্ন,
এম দেখো ক্যাপিটাল এবং এবং তার সঙ্গে বলছে দেখো স্মল এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে আর ও ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাদের আবর্তন কাল সমান হলে কৌণিক বেগের অনুপাত হবে কি? তো এই ক্ষেত্রে দেখো 2015-তে এসেছিল এটা। উত্তর হবে দেখো আবর্তন কাল 2πr/v1 হবে, এটা 2πr/v2 হবে, মানে দুটোর ক্ষেত্রে দুদিকে। তো দুটো চাকরির ক্ষেত্রে এরকম আসছে। তো v1 বা v2 কে লিখবো r/r2 লিখবো আমরা এক্ষেত্রে। দেখো বাকিটা ক্যালকুলেশন করব, কারণ এক্ষেত্রে দেখো 2π দুদিকে কেটে যাবে, তো আমাদের r/v1 থাকবে, আর এদিকে তোমাদের থাকবে হচ্ছে দেখো এদিকে v1 v2 থাকছে। এই ফর্মে লিখলাম r/r1 লিখে দিলাম। আর এখানে আমরা আরেকটা সূত্র যেটা দেখো ω/ω2 কি লিখবো যে v1/r, আর আরেকটা কি r ডট লিখবো হচ্ছে r/v2। বাস ক্যালকুলেশন করলে আমাদের একটা 1 চলে আসছে, অর্থাৎ 2 নম্বর উত্তর হবে রাইট। চলো নেক্সট দেখো 28 নম্বর, একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড হলে 1 পাক ঘোরার সাথে দ্রুতি কত হবে? দেখো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা বেরোবে দেখো এই দেখো ডিভিডিটি ইকুয়ালস টু 2 মিটার আর 2 বেরোবে 2। এরপরে দেখো পরের পাটে আছে কি যে এক পাকের শেষে থিটা ইকুয়ালস টু 2π, অর্থাৎ টোটাল সার্কেল আমরা চিন্তা করতে পারি যে 2π একটা দৈর্ঘ্য যাচ্ছে, 2πr যেটা আমরা বৃত্ত থেকে পাচ্ছি সেখান থেকে একটা 2π পাবো। দেখো এরপরে ওমেগা দিয়ে পাবো, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু পাবো দেখো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু পাবো যে ω0² প্লাস 2a থিটা। বাস এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিলে দেখো আমাদের b ইকুয়ালস টু r ওমেগা আসবে। আর অপশন নাম্বার আমাদের এইচ দা কারেক্ট হচ্ছে। চলো পরের প্রশ্ন যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, পরীক্ষার টাইম। দেখো 30 নম্বর, একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? এই ক্ষেত্রে দেখো বলছে যে ডি নম্বর উত্তর কোনোটির উপর নির্ভর করবে না, অর্থাৎ বস্তুটির ব্যাসার্ধের উপর নির্ভর করছে না, বস্তুটির ভরের উপর না, বস্তুর উপাদানের ঘনত্বের উপর নির্ভর করছে না, কারণ প্রত্যেকটা বস্তু কিন্তু কারণ কি অভিকর্ষজ বল সব পদার্থের ক্ষেত্রে একই হয় সেটাই। নেক্সট দেখো বলছে যে একটি অলিক বলের উদাহরণ কী হবে? অবশ্যই আমরা বলবো অলিক বল বলতে অপকেন্দ্র বলকে বলা হয় অলিক বল। এরপর দেখো 32 নম্বর, কোনো সাইকেল আরোহী 9.8 মিটার সেকেন্ড গতিবেগ নিয়ে 19.6 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে অতিক্রম করলো, ওই আরোহীর উলম্ব তলের সঙ্গে যে কোন উৎপন্ন করবে তার মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা লিখবো যে v স্কোয়ার ইকুয়ালস tan ইকুয়াল টু লিখবো দেখো v²/rg। তো গিভেন v ইকুয়ালস লিখবো 9.8 মিটার পার সেকেন্ড, তো r ইকুয়ালস লিখবো 9.6, তো জি এর মান দেখো 9.8, এটা বসিয়ে দিলে দেখো আসবে কি 26.5 ডিগ্রি, বাস এটাই অ্যান্সার। এরপর দেখো বলছে যে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ √7g হলে 7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর আগের একটা সেটা আমি এটা ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এক্ষেত্রে আমরা v1 পাবো কি √7gl পাবো। তো শক্তি সংরক্ষণ নীতি থেকে পাবো হচ্ছে কি ½ mv1² ইকুয়ালস টু ½ mv2² ইকুয়ালস টু mg12 পাবো। তো ক্যালকুলেশন করলে আমাদের দেখো √3gl আসবে। 34 নম্বর, দেখো একটি বৃত্তাকার চাকতি কোনো অনুভূমিক তলে না পিছলে গড়িয়ে যাচ্ছে এবং চাকতির কেন্দ্রবিন্দু v সমবেগে এগিয়ে যাচ্ছে, চাকতির বাইরের পরিধি কোনো বিন্দুর বেগ নিম্নলিখিত কোনগুলি হওয়া সম্ভব? তো এর ক্ষেত্রে আমাদের অ্যান্সার দেখব, এক্ষেত্রে আমরা দেখো সলিউশন বের করবো। অনুভূমিক তলের সাপেক্ষে বৃত্তাকার চাকতির সম্পূর্ণ স্পর্শবিন্দুর বেগ v - v যেটা পাচ্ছি যেটা ইকুয়ালস টু 0, আর দূরত্ব বিন্দুর ক্ষেত্রে দুটো যোগ হবে, অর্থাৎ 2v হয়ে যাবে। বাঁ দিক বা ডান দিকের প্রান্তবিন্দু দুটির অনুভূমিক বেগ কেন্দ্রবিন্দু বেগ হচ্ছে সেটা v হবে। তো এক্ষেত্রে অপশন নাম্বার এ দেখো v আছে, সেটাই হবে রাইট। তো তারপরে দেখো 35 নম্বর, 8 মিটার ব্যাসার্ধের একটি বক্রপথে একটি গাড়ির ঘন্টায় বলছে কি যে 50 কিলোমিটার বেগে চলছে, গাড়িটির কৌণিক বেগ নির্ণয় করো, এটা 2017-তে এসেছিলো। দেখো v ইকুয়ালস টু 50 কিলোমিটার পার এইচ লিখবো, 50 ইন্টু লিখবো 1000 ডিভাইড বাই 60 ইন্টু 60, তো এটা ক্যালকুলেশন করলে 125/9, তো ওমেগা ইকুয়ালস টু v/r হয়। সেই ফর্মুলা মানলে এবার দেখো আমাদের ক্যালকুলেশন করলে দেখো 1.736 সেকেন্ড ইনভার্স আসবে, এটা হবে রাইট অ্যান্সার।